হচ্ছে দেখো আমরা বলছি বেসড অন দ্য ফিজিক্যাল স্টেট অফ সলিউটস অ্যান্ড সলভেন্টস। প্রথম কথা হলো ফিজিক্যাল স্টেট কথাটা কি? ফিজিক্যাল স্টেটের বাংলা হচ্ছে ভৌত অবস্থা। তাহলে ভৌত অবস্থাটা কি স্যার? ভৌত অবস্থা হলো সে কি সলিড অবস্থায় আছে, নাকি লিকুইড অবস্থায় আছে, নাকি গ্যাস অবস্থায় আছে। তাহলে প্রথম যে ক্লাসিফিকেশনটা আমরা করতেছি সেটা কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে সলিউট এবং সলভেন্টের ভৌত অবস্থার ভিত্তিতে। তো দেখো আমরা ভৌত অবস্থার ভিত্তিতে বিভিন্ন রকম ক্লাসিফিকেশনের কথা এখানে লিখছি। যেমন প্রথমটা লেখা গ্যাস ইন গ্যাস। এই কথাটার অর্থ হলো আমি যে সলিউট যেটা নেব, দ্রব যেটা নেব সেটাও গ্যাস, আমি দ্রাবক যেটা নেব সেটাও গ্যাস। আবার এর পরেরটা দেখো গ্যাস ইন লিকুইড, অর্থাৎ আমি দ্রব যেটা নেব সেটা গ্যাস, কিন্তু যেই দ্রাবকে দ্রবীভূত করব সেটা গ্যাস না, সেটা লিকুইড। আবার দেখো আমি দ্রবটা গ্যাসিয়াস নিতে পারি, দ্রাবকটা সলিড নিতে পারি। এভাবে করে করে এই যে দ্রবটাও সলিড, লিকুইড, গ্যাস তিন রকমেরই হতে পারে। আবার সলভেন্ট বা দ্রাবক যেটা সেটাও তিন রকমের হতে পারে, অর্থাৎ সলিউট হতে পারে গ্যাস, লিকুইড, সলিড, তিন রকম হতে পারে। সলভেন্টটাও তিন রকম হতে পারে। তাহলে সলিউট তিন রকম হতে পারে, সলভেন্ট তিন রকম হতে পারে, এই তিন তিন নিয়ে 9টা কম্বিনেশন টোটাল। যে গ্যাস ইন গ্যাস, গ্যাস ইন লিকুইড, গ্যাস ইন সলিড, লিকুইড ইন লিকুইড, লিকুইড ইন সলিড, লিকুইড ইন গ্যাস, সলিড ইন সলিড, সলিড ইন লিকুইড, সলিড ইন গ্যাস। তাহলে এই 9 ধরনের সলিউশনের কথা আমরা বলতেছি বেসড অন দ্য ফিজিক্যাল স্টেট। এখন আমি চাই যে তোমরা প্রত্যেকেই এই প্রত্যেকটা টাইপের একটা করে এক্সাম্পলের কথা একটু চিন্তা করো, সেটা একটু চাচ্ছি। সেখানে প্রথমে আমরা যে টাইপটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে গ্যাস ইন গ্যাস। গ্যাস ইন গ্যাস শব্দের অর্থ হলো স্যার আমরা যে সলিউট বা দ্রবটা নিচ্ছি সেটাও গ্যাস, সলভেন্ট বা দ্রাবক যেটা নিচ্ছি সেটাও গ্যাস। যদি দ্রবটাও গ্যাস হয়, দ্রাবকটাও গ্যাস হয়, তাহলে আমরা টাইপটাকে বলছি গ্যাস ইন গ্যাস। এটার উদাহরণ দিয়েছি দেখো এয়ার। এখন তোমাদের মধ্যে কেউ একজন আমাকে একটু বলো যে আমি যে এয়ার লিখলাম তাহলে এখানে দ্রাবকটাকে আর দ্রবটাকে? স্যার দ্রাবক নাইট্রোজেন, নাইট্রোজেনের পরিমাণ বেশি নাকি ওই থ্যাংক ইউ হিসেবে? স্যার। দ্রাবক হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ এয়ারে 79%। তাহলে যেটা পরিমাণে বেশি সেটাই তো দ্রাবক হয়। ওই গ্যাস মিক্সচারের মধ্যে নাইট্রোজেনটা হচ্ছে দ্রাবক, আর বাকি যে গ্যাসগুলো অল্প অল্প পরিমাণে আছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কিংবা কোনো যদি নিষ্ক্রিয় গ্যাস থাকে সেগুলো, এগুলো সবগুলোই দ্রব। তাহলে প্রথম টাইপের একটা এক্সাম্পল হচ্ছে এয়ার, বাতাস। তুমি আজকে থেকে যখন বাতাসে নিঃশ্বাস নেবে তখন তুমি ভাববে যে তুমি একটা সলিউশন নিচ্ছ নিঃশ্বাসের সাথে সাথে, তাই না? এটা ভাবতে পারবে। এর পরেরটা স্যার হচ্ছে, একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার বলেন। স্যার বাতাসে যেহেতু নাইট্রোজেনের পরিমাণ বেশি, কিন্তু আমাদের মানে মানে পুরো বডিতে শুধু অক্সিজেনই মানে ওই বিক্রিয়াতে কাজ করে, তাহলে স্যার মানে আমরা নাইট্রোজেন ইনহেল করতেছি না বেশি পরিমাণে, তো আমরা মানে কিভাবে বাইচে আছি, কিভাবে এটাই তো বুঝলাম না। তুমি নাইট্রোজেন ইনহেল করতেছো, কিন্তু নাইট্রোজেন তোমার বডিতে তো থাকতেছে না। কেন? কারণ তুমি জানো যে ওই রক্ত নালীতে যাওয়ার জন্য রক্তের একটা চাপ থাকে। তোমরা যারা বায়োলজি পড়ছো তোমরা জানো যে এই যে বাইরের চাপ কত, ভেতরের চাপ কত, এটার উপরে ভিত্তি করে ওই অক্সিজেনটা ভেতরে দ্রবীভূত হবে কিনা সেটা ডিপেন্ড করে। এখন নাইট্রোজেন তুমি শ্বাস প্রশ্বাসের সাথে নিচ্ছ, কিন্তু সেটা ওই যে রক্তের ভেতর যাচ্ছে না ওই প্রেসারের কারণে। কোন মানে কোন প্রেসার থেকে কোন প্রেসারে যাবে সেটা প্রেসার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি নাইট্রোজেন নিচ্ছ মানে নাইট্রোজেন যে তোমার রক্তে ঢুকে যাচ্ছে সেটা না, তোমার রক্তে ঢুকে গেলে তুমি বাঁচতে না। ঠিক আছে স্যার? তাহলে ফিল্টারে বাইরে দিতেছে এটাই। হ্যাঁ, তুমি আবার প্রশ্বাস করছো, তো তুমি শুধু যে নিঃশ্বাস নিচ্ছ তা তো না, মানে প্রশ্বাস করছো তা তো না, নিঃশ্বাসও তো নিচ্ছ, অর্থাৎ তুমি গ্রহণও করছো, ত্যাগও করছো, দুইটাই করছো। ঠিক আছে? ধন্যবাদ স্যার, বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। এর পরের অংশ হলো, পরের এক্সাম্পলটা হচ্ছে গ্যাস ইন লিকুইড। দেখো গ্যাস ইন লিকুইড অর্থাৎ আমরা দ্রবটা নিব গ্যাসিয়াস, কিন্তু যেই দ্রাবকটা নেব সেটা লিকুইড।
তো এটার এক্সাম্পল তুমি নিজেই চিন্তা করতে পারো। তুমি যখন কোল্ড ড্রিঙ্কস এর বোতল খোলো, তুমি দেখবে সেই কোল্ড ড্রিঙ্কস এর বোতল খোলার সাথে সাথে একটা গ্যাস বাইরে বের হয়ে আসে। ওই গ্যাসটা এতক্ষণ পর্যন্ত ওই লিকুইডের মধ্যেই দ্রবীভূত ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই এক্সাম্পল গ্যাস ইন লিকুইডের, যে কোল্ড ড্রিঙ্কস বলতে পারো। এখানে লেখা কার্বনেটেড ওয়াটার। তুমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পানির মধ্যে দ্রবীভূত করো, তাহলেই সেটা কার্বনেটেড ওয়াটার বলা যায়। এটা আরেকটা টাইপ। এর পরের টাইপটা দেখো, গ্যাস ইন সলিড। তুমি যদি কোনো একটা গ্যাসকে একটা সলিডের মধ্যে শোষণ করাতে পারো, যেমন আমরা যদি হাইড্রোজেন গ্যাসকে প্যালাডিয়াম অথবা প্লাটিনাম এই ধাতুর মধ্যে শোষণ করাতে পারি, তাহলে সেটাও একটা সলিউশন। তখন সেটা হয় গ্যাস ইন সলিড। আবার দেখো লিকুইড ইন লিকুইড। লিকুইড ইন লিকুইডের এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে, গ্যাসোলিন। কিন্তু তুমি এর থেকে সহজ এক্সাম্পল চিন্তা করতে পারো। তুমি যদি ধরো 1 লিটার পানি নিয়ে সেখানে আধা লিটার ইথানল ঢেলে দাও, ইথানল, তাহলে ইথানলও লিকুইড, পানিটাও লিকুইড, দুইটাই লিকুইড। একটা লিকুইডের মধ্যে আরেকটা লিকুইড মিশিয়ে দিলাম, এটাই হচ্ছে লিকুইড ইন লিকুইড টাইপের সলিউশন। আবার লিকুইড ইন সলিড, অর্থাৎ যে দ্রবটা তুমি দ্রবীভূত করবে সেটা লিকুইড, কিন্তু যেখানে দ্রবীভূত করবে, যেটা পরিমাণে বেশি থাকবে, সেটা সলিড। এরকম একটা এক্সাম্পল হচ্ছে অ্যামালগাম। অ্যামালগাম মানে হচ্ছে তুমি যদি মার্কারি নাও, মার্কারি তো পারদ, তোমরা সবাই চেনো পারদ। পারদ যেন কোথায় দেখছো তোমরা? থার্মোমিটার। থার্মোমিটারে। থ্যাংক ইউ স্যার। থার্মোমিটারে যে পারদটা, ওটা কিন্তু লিকুইড স্টেটে। কারণ ওই পারদটাকে যদি তুমি সলিড সিলভারে শোষণ করাতে পারো, তাহলে সেটাকে অ্যামালগাম বলে। এবং তুমি জানো যে পারদ একমাত্র ধাতু পৃথিবীর যে ধাতুটা রুম টেম্পারেচারে লিকুইড স্টেটে থাকে। রুম টেম্পারেচার মানে 25 ডিগ্রি। 25 ডিগ্রিতে পারদ হচ্ছে লিকুইড স্টেটে থাকে। এই জন্য আমরা লিকুইড ইন সলিডের এক্সাম্পলে এটা ইউজ করছি। আর লিকুইড ইন গ্যাস দেখো, একটা লিকুইড একটা গ্যাসের মধ্যে থাকবে। তাহলে এটার উদাহরণ দেওয়া দেখো, ফগ। ফগ মানে কুয়াশা। তুমি চিন্তা করো, বাতাসটা হচ্ছে আমাদের সেই গ্যাস, আর বাতাসে যে পানির ছোট ছোট ড্রপলেট, সেটাকে আমরা বলছি লিকুইড। তাহলে এই যে এবার তো শীতকাল চলেই গেল, পরের বছর শীতকালে তুমি যখন প্রথমবার কুয়াশা দেখবে, তখন তুমি ভাববে এটা একটা সলিউশন। হ্যাঁ, একটু কেমিস্ট্রি যেহেতু পড়ে ফেলছো, এখন একটু এটা এভাবে ভাববে, বা এটা তো একটা সলিউশন, এভাবে চিন্তা করবে। এর আগে আর এখন যেহেতু আপাতত কুয়াশা দেখতে পাচ্ছ না, এখন নিঃশ্বাস নিতে নিতে চিন্তা করবে তুমি একটা সলিউশন নিচ্ছ। ফাইন। এরপরে হচ্ছে আমাদের সলিড ইন সলিড। সলিড ইন সলিড মানে হলো দ্রবটাও সলিড, দ্রাবকটাও সলিড। এটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে সংকর ধাতু। আমরা যেটাকে বলি সংকর ধাতু মানে হলো দুইটা ধাতু মিক্স করে আরেকটা নতুন মিক্সচার বানানো। যেমন আমরা স্টিল যে বানানো হয়েছে আমাদের, তোমরা সিভিল ইঞ্জিনিয়াররা যে স্টিল নিয়ে পরবর্তীতে অনেক পড়াশোনা করবে, তো সেখানে তোমরা দেখতে পাবে স্টিল আসলে আয়রন এবং কার্বনের কম্বিনেশন। তাহলে আয়রন এবং কার্বনের যে কম্বিনেশন স্টিল, এখানে আয়রনটা একটু বেশি পরিমাণে থাকে, কার্বনটা একটু কম পরিমাণে থাকে, কিন্তু দুইটাই তো সলিড। এই জন্য এটাকে আমরা বলছি সলিড ইন সলিড। তারপরেরটা দেখো, এরপরেরটা হচ্ছে সলিড ইন লিকুইড, অর্থাৎ দ্রবটা হবে সলিড আর দ্রাবকটা হবে লিকুইড। তো এটা তো সব থেকে পরিচিত সলিউশন আমাদের। তুমি যদি 1 গ্লাস পানিতে 1 চামচ লবণ দ্রবীভূত করে ফেলো, সেটাই তো সলিড ইন লিকুইড। শেষেরটা দেখো, সলিড ইন গ্যাস। এটার এক্সাম্পল আমরা দিছি ডাস্ট ইন এয়ার, অর্থাৎ বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা। এটা যদি হোমোজিনিয়াসলি ধূলিকণাটা বাতাসে ডিস্ট্রিবিউটেড থাকে, তাহলে আমরা ওই ডাস্ট ইন এয়ারকে আমরা একটা সলিউশনের স্বীকৃতি দিতে পারি। আমরা এতগুলো এক্সাম্পল এখানে দেখলাম, প্রত্যেকটা টাইপের একটা করে। এটা দেখার উদ্দেশ্য হলো তুমি যেন আজকের পর থেকে এই কথাটা একটু চিন্তা করতে পারো, যে সলিউশন বললেই আমাদের চোখের সামনে যেন একটা লিকুইড না ভাসে। আমরা সবসময় সলিউশন বা দ্রবণ বললেই আমাদের মাথায় আসে, সবার আগে মাথায় আসে যে লিকুইড হবে একটা, ওই লিকুইডের মধ্যে কিছু একটা দ্রবীভূত থাকবে, এইটাই দ্রবণ, এটা মাথায় আসে। অথচ তুমি দেখো, গ্যাস ইন গ্যাস এটাও একটা সলিউশন। তার মানে সলিউশন হওয়ার জন্য দ্রাবকটাকে লিকুইড হতে হবে, দ্রবটাকে সলিড হতে হবে বা লিকুইড হতে হবে, এরকম কোনো লিমিটেশন নাই। বরং যে কোনো ফিজিক্যাল স্টেটের সলিউট হতে পারে, যে কোনো ফিজিক্যাল স্টেটের সলভেন্ট হতে পারে। এবং আমি প্রত্যেকটার একটা করে এক্সাম্পল এখানে আলোচনা করলাম।
তাহলে আমরা প্রথম যে ক্লাসিফিকেশনটা পড়ছি, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসড অন দ্য ফিজিক্যাল স্টেট অফ সলিউট এন্ড সলভেন্ট, অর্থাৎ সলিউটের ফিজিক্যাল স্টেটটা কি, সলভেন্টের ফিজিক্যাল স্টেটটা কি, সেটার উপর ভিত্তি করে আমরা একটা ক্লাসিফিকেশন আলোচনা করছি। এই ক্লাসিফিকেশন শেষ, পরের ক্লাসিফিকেশন, এবার আমরা প্রকারভেদ পড়ব কোন সলিউশনটা কতটুকু বিদ্যুৎ পরিবহন করে বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তার উপর। এখন তুমি দেখো কিছু সলিউশন আছে যেগুলোতে আয়ন থাকে। আয়ন থাকে মানে তুমি যদি এক গ্লাস পানি নিয়ে সেখানে 1 চামচ লবণ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করো, সেই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে গিয়ে কিন্তু Na+ এবং Cl- নামের আয়ন হয়ে যাবে। তাহলে ওই আয়নগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারবে, সেজন্য তাদের ওই সলিউশনটাকে বলবো ইলেকট্রোলাইটিক সলিউশন। কিন্তু এমন কোন সলিউশন যদি হয় যেখানে যে সলিউটটাকে তুমি দ্রবীভূত করলে সেই সলিউটটা আয়োনাইজড হচ্ছে না, যেমন তুমি পানিতে যদি লবণ না দিয়ে চিনি বা সুগার দাও, সুগার কিন্তু আয়োনাইজড হয় না, আয়নে বিভক্ত হয় না। তাহলে আয়নে যেহেতু বিভক্ত হচ্ছে না, সুতরাং এটার আয়নও নাই, বিদ্যুৎ পরিবহনও হবে না। তবে একটা কথা এখানে আছে, সেটা হলো সুগারটা বিদ্যুৎ পরিবহন না করলেও তুমি যে পানিতে দ্রবীভূত করছো সেই পানিতে কিন্তু কিছু পরিমাণ H+ এবং OH- ডিসোসিয়েটেড অবস্থায় আছে। এটা আমরা পড়িয়েছি যখন আমরা ওই যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার পড়িয়েছি, তখন আমরা দেখিয়েছি ওয়াটার অটোমেটিকলি একটা টু সাম এক্সটেন্ট ওয়াটার আয়োনাইজড অবস্থায় থাকে, এটা আমরা দেখিয়েছি। তো ওই ওয়াটারটা যে অল্প পরিমাণ আয়োনাইজড থাকে সেটার জন্য অল্প বিদ্যুৎ পরিবহন হবে, সেটা খুবই অল্প। সেজন্য আমরা ওই সলিউশনটাকে শেষ পর্যন্ত নন ইলেকট্রোলাইটিক বলছি, অর্থাৎ আমরা বলছি সে তেমন একটা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। আর যেই সব সলিউশনে আয়নে বিভক্ত হয় সেগুলো বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে এটা আরেকটা ক্লাসিফিকেশন আমাদের শেষ। এর পরের যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে কনসেন্ট্রেশনের উপর বেস করে। তোমরা দেখো কনসেন্ট্রেশন যদি বেশি হয় কোনো দ্রবণের, অর্থাৎ দ্রবণের কনসেন্ট্রেশন মানে কি, এটা অনেক সময় নিয়ে পড়াইছি স্যার আপনাদের ল্যাবে। এখন এটা তারপরও যদি কেউ কনফিউজড থাকেন তাহলে আমার সাথে কথা বলবেন কনসেন্ট্রেশন জিনিসটা কি সেটা নিয়ে, কিন্তু এটা এখন আর এত ডিটেল কথা বলার প্রয়োজন মনে করতেছি না। কনসেন্ট্রেশন মানে হচ্ছে দ্রব্য বেশি থাকলে বেশি কনসেন্ট্রেশন, কম থাকলে কম কনসেন্ট্রেশন। আমরা মোলারিটি, নরমালিটি, অনেকগুলো ইউনিটও পড়ে ফেলছি কনসেন্ট্রেশনের। তো তুমি যদি এমন কোন সলিউশন বানাও যেখানে দ্রব্যটা খুবই কম দিছো, তাহলে সেটা ডাইলিউট সলিউশন হবে। যেমন তোমাদেরকে যে আমি এক্সপেরিমেন্ট করাচ্ছি সেখানে আমি দেখো তোমাদেরকে প্রথম বা দ্বিতীয় দিন যাদের এক্সপেরিমেন্ট হয়েছে আমি বলছি এই দ্রবণটা তোমার হাতে পড়লেও খুব একটা সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ ওই সলিউশনটা আমরা অনেক ডাইলিউট করে বানাইছি। ডাইলিউট করে বানাইছি মানে হচ্ছে খুব একটা বেশি দ্রব্য ওখানে দেওয়া নাই। তোমাকে একটা উদাহরণ দিতে পারি, ধরো তুমি 1 লিটার পানি নিয়ে সেখানে 5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়ে একটা দ্রবণ বানালে, তাহলে এটা তো খুবই হালকা, 1 লিটারে মাত্র 5 গ্রাম দিয়েছো। কিন্তু তুমি যদি 1 লিটারে 5 গ্রাম না দিয়ে 500 গ্রাম দাও, 500 গ্রামস দাও সালফিউরিক অ্যাসিড, তখন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা অনেক বেড়ে যায় এবং এটা তখন হাতে পড়লে তোমার হাতে কিন্তু কোরোশন সৃষ্টি হতে পারে, অর্থাৎ হাতে ক্ষয় হতে পারে। কিন্তু আমরা ল্যাবে যেই সলিউশন নিয়ে, অ্যাসিড সলিউশন নিয়ে কাজ করেছি, ফার্স্ট এক্সপেরিমেন্ট বলো বা সেকেন্ড এক্সপেরিমেন্ট বলো, সেগুলোতে কিন্তু সলিউশন ডাইলিউট, অর্থাৎ খুব অল্প পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে সহজ কথা, কনসেন্ট্রেশন যদি অনেক কম হয় সেটাকে বলবো ডাইলিউট সলিউশন, আর কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয় তাহলে বলবো কনসেন্ট্রেটেড সলিউশন। ঠিক আছে স্যার, এই পর্যন্ত কথা বুঝলাম? তোমরা কি জি আমাকে স্যার। শুনতে পাচ্ছ? জি। ওকে, ওকে, ওকে। দেখো এটা সব থেকে সহজ ক্লাসিফিকেশন। এবারে ক্লাসিফাই করতেছি যে সলভেন্টটা আমরা ইউজ করি, যে সলভেন্টটা আমরা ইউজ করি, সলভেন্ট কাকে বলে? সলভেন্ট হচ্ছে যেটা পরিমাণে বেশি সেটাই তো সলভেন্ট। তো সলভেন্ট হওয়ার জন্য পানি হইতে হবে এমন তো কোনো কথা নাই। তুমি ইথানলও ইউজ করতে পারো সলভেন্ট হিসাবে। তুমি মনে করো 1 চামচ লবণকে এক গ্লাস পানিতে দিতে পারো, আবার 1 চামচ লবণকে 1 গ্লাস ইথানলেও দিতে পারো। তাহলে যদি তুমি পানিতে দাও সেটাকে বলবে অ্যাকুয়াস সলিউশন, অর্থাৎ দ্রাবক হিসাবে তুমি যদি পানি ইউজ করো সেটাকে বলে অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়া শব্দের অর্থই তো পানি।
তাহলে দ্রাবক হিসাবে পানি ব্যবহার করলে অ্যাকুয়াস সলিউশন। তুমি যদি দ্রাবক হিসাবে পানি না নাও, অ্যালকোহল নাও বা অ্যাসিটোন নাও বা বেনজিন নাও, এরকম কোনো কিছু নাও, তাহলে সেটা নন অ্যাকুয়াস সলিউশন। এটা সব থেকে সহজ ক্লাসিফিকেশন। দেখো এই ক্লাসিফিকেশনটাও তোমরা জানো, এগুলা যদিও ইংলিশে লেখা, কিন্তু বাংলায় হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ, যে তিনটা টার্ম ছোটবেলায় পড়েছো। সম্পৃক্ত দ্রবণ কি? কোনো একটা টেম্পারেচারে কোনো একটা সলভেন্টে, অর্থাৎ একটা দ্রাবকে যতটুকু দ্রবীভূত হতে পারে হাইয়েস্ট, তুমি যদি ঠিক ততটুকু দ্রবই দ্রবীভূত করে ফেলো, তাহলে সেটা সম্পৃক্ত দ্রবণ। যেমন মনে করো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি আমি রুম টেম্পারেচার হিসেবে ধরে নেই, কক্ষ তাপমাত্রা, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে মনে করো 1 গ্লাস পানিতে সর্বোচ্চ 50 গ্রাম লবণকে দ্রবীভূত করা যায়। এখন তুমি বাজার থেকে একটা লবণের প্যাকেট কিনে এনে 1 গ্লাস পানিতে 50 গ্রাম দ্রবীভূত করা যায়, তুমি 50 গ্রামই ঢেলে দিলে, তাহলে সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত করা যেত সেটুকু তো তুমি দিয়েই দিলে। এই অবস্থায় সলিউশনটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। যদি 50 গ্রাম ডিজলভ করা যায় কিন্তু তুমি ঢেলে দিচ্ছ 20 গ্রাম, তাহলে তখন সেই সলিউশনটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ সর্বোচ্চ যতটুকু দেওয়া যাবে তার থেকে লেস অ্যামাউন্ট যদি তুমি দাও, ওই সলিউশনটা হচ্ছে আনস্যাচুরেটেড। আর সুপার স্যাচুরেটেড সলিউশন হচ্ছে গ্লাসে যে দ্রাবক আছে সেটার মধ্যে ডিজলভ করা যাবে 50 গ্রাম, কিন্তু তুমি ভুলে ঢেলে দিছো 80 গ্রাম, তাহলে 30 গ্রাম তো আর ডিজলভ হবে না, সেই 30 গ্রামটা পাত্রের তলায় পড়ে থাকবে অধক্ষেপ হিসাবে। সেটাকে আমরা তখন বলি সুপার স্যাচুরেটেড সলিউশন বা অতিপৃক্ত দ্রবণ। এই পর্যন্ত কথা তো বুঝতে পারলাম, তাই না স্যার? জি স্যার। ওকে ওকে স্যার অসম্পৃক্তটা একটু বলেন তো আরেকবার। অসম্পৃক্ত হচ্ছে মনে করেন আপনার 1 গ্লাস পানিতে সর্বোচ্চ 50 গ্রাম দ্রবণ দ্রবীভূত করা যাবে, কিন্তু দ্রবীভূত করলেন 20 গ্রাম বা 30 গ্রাম, তাহলে আরো তো দ্রবীভূত করা যাবে, তো আরো আমি তো হাইয়েস্ট লিমিট পর্যন্ত গেলাম না, তার থেকে কম দ্রবীভূত করলাম। এই অবস্থায় ওই দ্রবণটার নাম হবে অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে স্যার। এবার এতক্ষণ পর্যন্ত যে পড়াশোনা করছি, এই পড়াশোনাগুলো যে কেউ রিডিং পড়লেই বুঝতে পারতো। অর্থাৎ প্রথম যে 4টা ক্লাসিফিকেশন আমি অলরেডি ডিসকাস করে ফেললাম, খুবই সহজ পড়াশোনা ছিল, এটা পড়ার জন্য আসলে ক্লাসও করতে হয় না, কিছুই করতে হয় না। কিন্তু আমি এখন যেই ক্লাসিফিকেশনটা শুরু করতে যাচ্ছি এটা একটু কঠিন। তো তোমরা যদি কেউ এখনো যথেষ্ট মানে মন দিয়ে না করো ক্লাস, অন্তত এই সময় থেকে করা শুরু করো, কারণ এটা একা একা বোঝা যায় না এই পার্টটা। তো দেখো আমি লিখছি যে ক্লাসিফিকেশন বেসড অন আইডিয়াল বিহেভিয়ার, অর্থাৎ আদর্শ আচরণের ভিত্তিতে সলিউশনকে 2 রকম ভাগে ভাগ করতেছি আমরা। আদর্শ আচরণ করলে তাকে বলবো আইডিয়াল সলিউশন, আর আদর্শ আচরণ না করলে বলবো নন আইডিয়াল সলিউশন। এখন এই যে আদর্শ আচরণ, সে আদর্শ আচরণটা কি সেটা পড়তে চাই। তাহলে আমরা পড়তে চাচ্ছি আইডিয়াল সলিউশন কাকে বলে, কিন্তু আইডিয়াল সলিউশন পড়ার জন্য আমাকে আগে বুঝতে হবে রাউল্টস ল, রাউল্টের সূত্রটা আগে বুঝতে হবে। তো রাউল্টের সূত্রটা যে বুঝবো সেটা এখানে অনেক কথাবার্তা লিখে রাখছি, দেখো দেখে মনে হচ্ছে কি না কি লেখা। তো চলো আমরা এই স্লাইডটা না পড়ে একটা এক্সাম্পলের মাধ্যমে রাউল্টস লটা শিখি। এই একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা দেখতে দেখতে মানে এটা যদি বুঝে যায় তাহলে এই আগের স্লাইডে যে থিওরিটিক্যাল কথাবার্তা লেখা আছে এগুলো বোঝা হয়ে যাবে। একটু মন দিয়ে শুনি, এটা মন দিয়ে না শুনলে বোঝা যাবে না। দেখো প্রথম যে আমি পাত্রটা নিলাম, এখানে ইথানল নিলাম কিন্তু 92 গ্রামস। তো ইথানলের আণবিক ভর যদি তুমি দেখো, ইথানলের আণবিক ভর হচ্ছে 46। তো 46 যদি আণবিক ভর হয় 46 এ তাহলে 1 মোল, তাহলে 92 গ্রাম যে ইথানল নিলাম সেখানে কয় মোল হলো স্যার? 2 মোল হলো। তার মানে এই যে দেখো আমি ফার্স্ট যে বিকারটা দেখাচ্ছি, ফার্স্ট বিকারে দেখো 92 গ্রাম লেখা, এই 92 গ্রাম মানেই হচ্ছে আমার 2 মোল। আচ্ছা, এই অবস্থায় তুমি এটার ভেপার প্রেসারটা বের করলে। এখন ভেপার প্রেসারটা বের করা মানে কি স্যার? ভেপার প্রেসার মানে হচ্ছে তুমি এই ইথানলটাকে নিয়ে গিয়ে তার স্ফুটনাঙ্ক পর্যন্ত হিট করবে, তার বয়েলিং পয়েন্ট পর্যন্ত হিট করবে।
বয়েলিং পয়েন্ট পর্যন্ত যদি হিট করো তাহলে কি হবে বলো তো কেউ একজন? বাষ্প হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, বাষ্প হওয়া শুরু হবে। তো বাষ্প হওয়া শুরু হলে যে ভেইপার হবে, বাষ্প মানে তো ভেইপার, সেই ভেইপারটা একটা প্রেসার দেবে উপরের দিকে। স্যার ভেইপার কিভাবে প্রেসার দেয়? তুমি চিন্তা করে দেখো, তুমি বাড়িতে যখন কোনো রান্না বান্না হয়, তখন যখন অনেক ধোঁয়া উঠে, তখন যেই আহ, পাত্রে রান্নাটা হয় সেই পাত্রের কিন্তু ঢাকনাটা একটু মুভ করতে পারে বা মুভ করতে থাকে, যে যদি বেশি ধোঁয়া উৎপন্ন হয়। আমি এই কথাটা এই কারণে বললাম যে ভেইপারটা যে একটা প্রেসার দিতে পারে উপর দিকে, এটা যেন তুমি বুঝতে পারো। তাহলে তুমি এই যে 92 গ্রাম ইথানলের যে পাত্রটা, এখানে ইথানলকে নিয়ে হিট করলে, হিট করে তার বয়েলিং পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলে যে ভেইপারটা প্রডিউসড হবে, সেই ভেইপারটা কত প্রেসার দিচ্ছে সেই প্রেসারটা রেকর্ড করলে, রেকর্ড করে ধরো, ধরো তুমি মানটা পেলে 120 মিলিমিটার মার্কারি। তাহলে তুমি সিম্পলি কি করলে, একটা পাত্রে 2 মোল ইথানল নিলে, ইথানল নিয়ে বয়েলিং পয়েন্ট পর্যন্ত উন্নীত করলে, বয়েলিং পয়েন্ট পর্যন্ত উন্নীত করে যেই ভেপারটা হচ্ছে সেটাকে বলছো ভেপার প্রেসার। সেই ভেপার প্রেসারের মানটা তুমি মেপে নিলে কোনো একটা যন্ত্রের মাধ্যমে, এবং সেটা তুমি মেপে পাচ্ছ হলো 120 মিলিমিটার মার্কারি। আচ্ছা, এটা হচ্ছে একটা পাত্রের কাজ শেষ। পাশে তোমার আরেকটা পাত্র ছিল, সেই পাত্রে 18 গ্রাম পানি ছিল, মানে 1 মোল পানি ছিল। এখন 3 নাম্বার একটা পাত্র নিয়ে তুমি যেটা করলে সেটা হচ্ছে এই উপরের দুইটা পাত্রের জিনিসপত্র 3 নাম্বার পাত্রে যোগ করে নিলে। তাহলে বলো 3 নাম্বার পাত্রে এখন কে কে আছে? ইথানল আর ওয়াটার। 2 মোল ইথানল এবং 1 মোল ওয়াটার। 2 মোল ইথানল এবং 1 মোল ওয়াটার আছে 3 নাম্বার পাত্রে। তুমি এখন দেখো, রাউল্টের সূত্রে রাউল্ট বলছেন হচ্ছে ইথানল একা একা থাকার সময় ইথানলের যে ভেপার প্রেসার হবে, কোনো একটা সলিউশনে চলে আসলে ইথানলের ভেপার প্রেসারটা তার থেকে কমে যাবে। অর্থাৎ এখানে যখন ইথানলটা একটা সলিউশন বানিয়ে ফেললো, এই সলিউশনে ইথানলের ভেপার প্রেসারটা আর 120 থাকবে না। রাউল্ট বলছেন পিওর অবস্থায় যে ভেপার প্রেসার, সেটা যদি তুমি পি নট ধরো, তুমি যদি ইথানলকে আর কারোর সাথে মিক্স করে একটা সলিউশন বানাও, সেখানে ইথানলের যে ভেপার প্রেসার সেটা ওই পি নটের সমান আর হবে না, ওই পি নটের থেকে সেই ভ্যালুটা কমে যাবে। এটা কি বুঝছো? কি বলছে যে কমে যাবে, এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, কিন্তু কেন কমে যাবে আসলে? কেন কমে যাবে সেটা নিয়ে কথা বলতেছি। ওই যে ওইটা একটু পরে বুঝতে পারবা, যে ওয়াটারের সাথে ইথানলের ইন্টারেকশন হয়, ইন্টারেকশন হয়ে ওয়াটার মানে যেই যেই পরিমাণ ভেপার আগে হইতে পারতেছিল, এখন তার থেকে কম পরিমাণ ভেপার হইতে পারবে, যেহেতু ওয়াটার ইথানলকে ধরে রাখতে পারবে। সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু রাউল্টের সূত্র এখনো শেষ হয় নাই। রাউল্টের সূত্রে রাউল্ট শুধু কমে যাবে এইটুকুই বলে নাই, কত কমে গিয়ে কত হবে সেটাও বলছে। বলছে এখানে যদি 120 হয়, এইখানেরটাও বের করা যাবে। কিভাবে বের করা যাবে? এই পাত্রে ইথানলের মোল ভগ্নাংশ আগে বের করে নিতে হবে। মোল ভগ্নাংশ মানে হলো মোট মোলের মধ্যে ইথানল কয় মোল আছে। মোট মোল কত বলতো? এখানে টোটাল কয় মোল আছে নিচের পাত্রে? 3 মল। 3 এর মধ্যে ইথানল হচ্ছে একাই 2, তাহলে ইথানলের মোল ফ্র্যাকশন হচ্ছে 2/3, মানে 0.67। তো রাউল্ট বলছেন যে উপরের এখানে যত ভেপার প্রেসার সেটা সমান তো আর নিচে হবে না, তো নিচেরটা কত হবে? নিচেরটা হবে এই মোল ফ্র্যাকশন দিয়ে আমি যদি ওই পিওর যে ভেপার প্রেসারটা ছিল মিক্স করার আগে সেটাকে যদি গুণ করি, তাহলে যত হবে সেটাই হচ্ছে এই মিক্সচারে ইথানলের ভেপার প্রেসার। তাহলে আমি এখানে মোল ভগ্নাংশ কত পেলাম? 0.67। এই 0.67 দিয়ে আমি গুণ করলাম পিওর ভেপার প্রেসারটা। পিওর কেন বলতেছি? পিওর শব্দটা কেন বলতেছি? কারণ এটা সলিউশনের আগে স্যার। রাইট স্যার, এটা এখানে কেউ মিক্সড অবস্থায় নাই। এই মিক্সড অবস্থায় থাকার আগেই, মিক্সড অবস্থায় যাওয়ার আগেই ওর যে ভেপার প্রেসারটা ছিল সেটা পিওর ভেপার প্রেসার। সেই পিওর ভেপার প্রেসারটাকে আমি যদি এই মিক্সচারে মোল ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারি, তাহলে যে প্রেসারটা পাচ্ছি সেটাই হচ্ছে এই সলিউশনে ইথানলের ভেপার প্রেসার। এটা হচ্ছে রাউল্টের সূত্র। তাহলে এই যে রাউল্টের সূত্র, এর আগে যে আমাকে প্রশ্ন করলে যে স্যার কেন ভেপার প্রেসার কমে যাবে, এটার কারণ হচ্ছে ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশনের কারণে।
ওয়াটার ওই ইথানল আগে যে পরিমাণ ভেপার হইতে পারতেছিল এখন সেই পরিমাণ ভেপার হইতে দিবে না ওই সেম টেম্পারেচারে নিয়ে গেলে, তাহলে প্রেসারটাও ইভেনচুয়ালি কম আসবে। এখন স্যার এটা কি খালি ইথানলের ক্ষেত্রে নাকি মিথানল, বিউটানল বা সবকিছুর ক্ষেত্রে? সবার ক্ষেত্রেই স্যার, সবার ক্ষেত্রেই। আমরা একটা আচ্ছা। সলভেন্ট হিসাবে ইথানলকে ব্যবহার করলাম, যে কোনো সলভেন্টের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। হ্যাঁ, ইভেন সলভেন্ট হতে হবে কথা নেই, এখানে যে ওয়াটার আছে ওয়াটারেরও একা একা যে ভেপার প্রেসার, মিক্সচারে গেলে সেই ওয়াটারের একা একা ভেপার প্রেসারটাও কমে যাবে। তখন ওয়াটারের মনে করো এই একা পাত্রে ওয়াটারের ভেপার প্রেসার যদি 200 হয়, তাহলে এখানে যেহেতু এই পাত্রে যদি চলে আসে তাহলে ওয়াটারের ভেপার প্রেসার কমে যাবে। কমে কত হবে? ওই যে আবার ওয়াটারের মোল ফ্র্যাকশন ইনটু ওই 200 হবে তখন। তাহলে তুমি এই রাউল্টের সূত্রের এই উদাহরণটা যদি কেউ বোঝে তাহলে তার জন্য এটা বোঝা কোনো ব্যাপার না। তুমি দেখো আমরা বলছি এই যে পি সমান পি নট ইন্টু মোল ফ্র্যাকশন। পি নট হচ্ছে যে পিওরের যে ভেপার প্রেসার ছিল সেটাকে মোল ভগ্নাংশ দিয়ে যদি গুণ করতে পারি তাহলে মিক্সচারে যে ভেপার প্রেসার সেটা বের হয়ে যাবে। আর মোল ভগ্নাংশ কি করে বের করছি স্যার বলেন? উপরে কি দিছিলাম? নিজ মোল। নিজের মোল আর ডিভাইডেড বাই টোটাল মোল। এই সেই Total mole। কথাটা এখানে লিখে রাখছি আবার, এই যে মোল ফ্র্যাকশন ইকুয়াল টু মোল অফ সলভেন্ট ডিভাইডেড বাই টোটাল মোলস অফ সলভেন্ট প্লাস সলিউট। এই যে এটা হচ্ছে আমাদের রাউল্টের সূত্র। তো রাউল্টের সূত্র এত কষ্ট করে আমরা কেন পড়ছি? এটা যাতে বোঝা যায়। কোনটা যাতে বোঝা যায়? আংশিক চাপ বাই করার জন্য। না না না, আংশিক চাপ কোত্থেকে হবে স্যার? এই রাউল্টের যে সূত্র ফ্র্যাকশন প্রেসার। কেউ কি ক্লাস করতেছে আমার? আমি রাউল্টের সূত্র শুরু করছি কোন জায়গা থেকে? আইডিয়াল সলিউশন পড়া। আইডিয়াল Thank you, সলিউশন। আইডিয়াল সলিউশন পড়ার জন্য এত কষ্ট করে রাউল্টের সূত্র পড়াইছি স্যার। তাহলে রাউল্টের সূত্র পড়ানোর পর আমি যেহেতু রাউল্টের সূত্রটা বুঝে গেলাম, এখন আমি আইডিয়াল সলিউশনে যাব। আইডিয়াল সলিউশনের প্রথম কথাই হলো যেই সলিউশনটা রাউল্টের সূত্র মানবে সে আইডিয়াল সলিউশন। রাউল্টের সূত্র যদি মানে তাহলে হচ্ছে আইডিয়াল সলিউশন, আর কোন সলিউশন যদি রাউল্টের সূত্র না মানে তাহলে সে আইডিয়াল সলিউশন হবে না। এই কথাটা যেন তোমাকে বলতে পারি সেজন্য এত কষ্ট করে আমরা রাউল্টের সূত্রটা পড়ে আসলাম। তাহলে আইডিয়াল সলিউশন হওয়ার 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে ইট ওবেইস রাউল্টস ল ফর অল দ্য কনসেন্ট্রেশনস এন্ড টেম্পারেচার রেঞ্জেস। তাহলে আইডিয়াল সলিউশন রাউল্টের সূত্র মানবে। দ্বিতীয় কথা, আইডিয়াল সলিউশন হওয়ার দ্বিতীয় শর্ত দেখো। আইডিয়াল সলিউশন হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি যখন সলভেন্টের সাথে সলিউট মিক্স করে দেবে, সলভেন্টের সাথে সলিউট মিক্স করে দেবে, কোনো ধরনের তাপ উৎপন্নও হবে না, কোনো ধরনের তাপ অ্যাকসেপ্টেডও হবে না বা গৃহীতও হবে না, শোষিতও হবে না, অ্যাবজর্বড হবে না। অর্থাৎ তুমি একটা সলভেন্ট নিলে, একটা সলিউট নিলে, একটার মধ্যে একটা মিক্স করে সলিউশন বানালে সেখানে কোনো ধরনের তাপ উৎপন্নও হবে না, কোনো ধরনের তাপ অ্যাবজর্বড অর্থাৎ শোষণও হবে না। এরকম যদি হয় যে কোনো তাপ উৎপন্নও হলো না, কোনো তাপ শোষণও হলো না, তখন আমরা বলি যে ডেল্টা এইচ জিরো। তোমরা জানো ডেল্টা এইচ নেগেটিভ মানে তাপ উৎপন্ন, ডেল্টা এইচ পজিটিভ মানে তাপ অ্যাবজর্বড হয়। তো ডেল্টা এইচ জিরো মানে কি? তাপ উৎপন্নও হয় না, তাপ অ্যাবজর্বডও হয় না বা শোষিতও হয় না। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা বলি সেটা আইডিয়াল সলিউশন। আমি লিখছি দেখো, দ্য এনথালপি অফ মিক্সিং ইজ জিরো। এটার অর্থ হলো তুমি মিক্স করার কারণে সেখানে কোনো নতুন তাপ উৎপন্ন হবে না। এনথালপি অফ মিক্সিং মানে হচ্ছে মিক্স করার কারণে নতুন তাপ উৎপন্নও হবে না, নতুন তাপ মানে কোনো তাপ শোষিতও হবে না। এটা লিখছি দেখো, ইট মিনস দ্যাট নো হিট ইজ অ্যাবজর্বড অর রিলিজড। তাহলে কোন সলিউশন যদি এরকম পাও যে একটা সলভেন্টের মধ্যে একটা সলিউট মিশিয়ে দিলাম অথচ কোনো ধরনের তাপ উৎপন্ন হলো না কিংবা কোনো ধরনের তাপ রিলিজড হলো না, তাহলে আমরা বলছি যে এনথালপি অফ মিক্সিংটা এখানে জিরো এবং তখন আইডিয়াল সলিউশন বলছি। এর পরেরটা দেখো, আরো ইন্টারেস্টিং। ভলিউম অফ মিক্সিং ইজ জিরো। ভলিউম অফ মিক্সিং ইজ জিরো মানে হচ্ছে তোমার হাতে মনে করো একটা সলভেন্ট আছে, সেটার ভলিউম 50 ml, আরেকটা সলিউট আছে সেটার ভলিউম 20 ml। তাহলে 50 ml সলভেন্টে 20 ml সলিউটটা যদি তুমি মিক্স করে দাও
সেটা যদি 70 ml হয় তাহলে তুমি বলবে আইডিয়াল সলিউশন। তুমি 50 ml সলভেন্টের মধ্যে 20 ml সলিউট অ্যাড করে দিলে, কিন্তু তুমি দেখতে পারলে যে 50 আর 20 তো 70 হওয়ার কথা, সেটা 70 হয় নাই, 65 হইছে, তাহলে সেটাকে আর আইডিয়াল সলিউশন ডাকতে পারবে না। এখন কেন স্যার 65 হইতে পারবে কিভাবে? 50 আর 20 যোগ করছি 70ই তো হবে। এখানে ব্যাপারটা হলো স্যার, ওই সলভেন্টের মধ্যেই, অণুগুলার মধ্যেই কিছু ফাঁকা জায়গা থাকে। তো তুমি যে সলিউটটা অ্যাড করছো, সেই সলিউট, কিছু কিছু সলিউট ওই ফাঁকা জায়গার মধ্যে ঢুকে যেতে পারে, ফলে নতুন করে আয়তন যোগ হচ্ছে না, এরকম একটা অংশ থাকে। অর্থাৎ তুমি 50-এর সাথে 20 যোগ করলে তুমি এক্সপেক্ট করতেছো ভলিউমটা 70 হবে। 70 হলে ভালো, আইডিয়াল সলিউশন। কিন্তু 70 যদি না হয়, কেন হচ্ছে না সেটা? কারণ হচ্ছে ওই যে সলভেন্টের মধ্যেই কিছু ফাঁকা জায়গা আছে যেখানে সলিউট ঢুকে গেছে। তো সলিউট যদি ওখানে ঢুকে যায়, কিছু সলিউট ঢুকে গেল, তাহলে ওই কিছু সলিউটের জন্য আয়তন আর লাগতেছে না। সেই কারণে আমরা বলতেছি যদি ভলিউমের কোনো চেঞ্জ না হয়, দেখো আমরা লিখছি ডেল্টা ভি ইকুয়াল টু 0। ডেল্টা ভি ইকুয়াল টু 0 মানে কি? ভলিউমের চেঞ্জ 0। চেঞ্জ 0 মানে কি? 50 আর 20 যোগ করছি, 70 হওয়ার কথা, 70ই হয়েছে, কোনো চেঞ্জ হয় নাই। এরকম যদি কোনো সলিউশন পাও, একটা সলভেন্টের মধ্যে একটা সলিউট যোগ করছো, 70 হওয়ার কথা, 70 ml হওয়ার কথা, 70 ml পাইছো, এরকম যদি কোনো সলিউশন পাও, তাহলে সেটাকে বলবো আইডিয়াল সলিউশন। তাহলে স্যার আইডিয়াল সলিউশন হওয়ার 3টা ক্রাইটেরিয়া কি কি বলছি, একটু বলেন কেউ একজন। আরে বলো, ভুল হলে কিছু হবে না। রাউলস ল মানবে, রাউলস ল মানবে। ডেল্টা এইচ মিক্স 0 হবে এবং হচ্ছে ভলিউম মিক্স 0 হবে আসলে। স্যার ডেল্টা এইচ মিক্স 0 হবে মানে কি? স্যার এটা হচ্ছে হেল্পিং জিরো তাপহারি বা হবে। তাপোৎপারী কোনো কিছু হবে না মানে। মানে হচ্ছে সলভেন্টের সাথে সলিউট আমি মিক্স করে দিলে তাপহারি বা হুম। তাপোৎপাদী কোনো কিছুই হবে না। হবে না। আচ্ছা, আর ডেল্টা ভি অফ মিক্স 0 মানে কি? সলিউট আর সলভেন্ট মিশানোর পরে যদি অ্যাকুরেট হয়, মানে যেমন আপনি বললেন 50 আর 20, 70ই যদি হয় তাহলে আইডিয়াল এটা হচ্ছে সলিউশন। আইডিয়াল সলিউশন। যদি থ্যাংক কম ইউ। হয় কম তাহলে হলে, হবে। কম হলে সেটা আইডিয়াল সলিউশন হবে না। এখন জি স্যার। স্যার এখানে যে ধোঁকাবাজিটা আছে, সেই ধোঁকাটা একটু বলে দিই তোমাকে। ধোঁকাটা হলো পৃথিবীতে কোনো আইডিয়াল সলিউশন নাই। হ্যাঁ, পৃথিবীতে এমন কোনো সলিউশন আমরা এই পর্যন্ত পাই নাই যেটা সলভেন্ট আর সলিউট মিক্স করলে কোনো তাপ উৎপন্ন হয় না বা কোনো তাপ শোষিত হয় না, এমন কোনো সলিউশন এই পর্যন্ত ডিসকভার্ড হয় নাই। তুমি যদি ডিসকভার করতে পারো তাহলে তুমি নোবেল প্রাইজও পেয়ে যেতে পারো। আচ্ছা, এখন আমরা এটা বললাম, কিন্তু কিছু সলিউশন আছে যে আইডিয়াল সলিউশনের খুবই কাছাকাছি। এই কনসেপ্টটা অনেকটা এরকম যে স্যার আমরা আইডিয়াল সলিউশন পৃথিবীতে আপনি নাই বলতেছেন, তারপরও আইডিয়াল সলিউশন পড়ালেন কেন? যাতে করে ওই নন আইডিয়াল সলিউশন গুলো কতটা নন আইডিয়াল সেটা আমরা তুলনা করে বুঝতে পারি। আইডিয়াল গ্যাসের মতো, পৃথিবীতে তো কোনো আইডিয়াল গ্যাসও নাই, তারপর আমরা আইডিয়াল গ্যাস ধরে পড়াশোনা করে পিভি সমান এনআরটি সূত্র বের করলাম, সূত্র বের করে তারপরে অঙ্ক টঙ্কও করে ফেলতেছি আজকাল। কিন্তু পিভি ইকুয়াল টু এনআরটি তো আইডিয়াল গ্যাস এর ফর্মুলা। তো যেই কারণে আমরা আইডিয়াল গ্যাস বিবেচনা করছি, সেই একই কারণে আইডিয়াল সলিউশনও বিবেচনা করতেছি, যে একটা স্ট্যান্ডার্ড থাকুক, এটার সাথে বাকিগুলা যেন কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে আরেকটা কথা বলার আছে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখো একটু কঠিন কথা, এটা একটু বোঝার চেষ্টা করো। এখানে সলিউট সলিউটের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, সলিউট সলিউটের মধ্যে ইন্টারঅ্যাকশন মানে কি আমি তোমাকে একটু এই এই স্লাইডটা আবার দেখাই। মনে করো এই এই পাত্রে, উপরের পাত্রে ইথানল, ইথানলের তো অনেকগুলো অণু আছে বা মলিকিউল আছে উপরের পাত্রে। তাহলে ইথানলের একটা অণুর সাথে ইথানলের আরেকটা অণুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, সেটাকে আমরা এ এ বলতেছি মনে করো। মানে ইথানলের সাথে ইথানল, এখানে একটা আকর্ষণ বল। আবার এখানে ওয়াটারের সাথে ওয়াটারের একটা আকর্ষণ বল, একটা ওয়াটারের সাথে আরেকটা ওয়াটারের। এটা কি ধরনের আকর্ষণ বলের কথা বলতেছেন স্যার? এটা হচ্ছে যেমন ধরো আমি তোমাকে উদাহরণ দেই, যেমন ওয়াটারের সাথে ওয়াটারের হাইড্রোজেন বন্ড আছে তোমরা জানো, তাহলে এটাই একটা আকর্ষণ বল।
তাহলে দেখো এখানে হচ্ছে ইথানল ইথানলের মধ্যে একটা আকর্ষণ বল, এখানে ওয়াটারের মধ্যে একটা আকর্ষণ বল, কিন্তু এই 3 নাম্বার পাত্রে কার কার মধ্যে আকর্ষণ বল? ওয়াটার আর ইথানলের মধ্যে আকর্ষণ বল। তখন তো ওয়াটার একটা ভেঙে যাবে, ইথানল একটা ভেঙে যাবে, তখন নতুন করে তৈরি হবে ওয়াটার আর ইথানলের মধ্যে একটা আকর্ষণ তৈরি হবে। আমি কি এই কথাটা বোঝাতে পারলাম কি বলছি? যে উপরের পাত্রে কেবলমাত্র ইথানলের মধ্যে একটা ইন্টারেকশন, এখানে তো ওয়াটারই নাই। আর নিচের পাত্রে মানে উপরেরটার মাঝখানের পাত্রটাতে শুধু ওয়াটারের মধ্যে ইন্টারেকশন, কিন্তু এই পাত্রে নিচের পাত্রে ইথানল আর ওয়াটারের মধ্যে ইন্টারেকশন। যদি এই 3টা ইন্টারেকশন সমান হয়, অর্থাৎ সলিউট আর সলিউটের মধ্যে যে ইন্টারেকশন ছিল, সলভেন্ট আর সলভেন্টের মধ্যে যে ইন্টারেকশন ছিল, সেই ইন্টারেকশন যদি সলিউট আর সলভেন্টের মধ্যে ইন্টারেকশনের সমান হয়ে যায়, তাহলে সেটা আইডিয়াল সলিউশন হবে। সলিউট আর সলিউটের মধ্যে একটা ইন্টারেকশন ছিল পাত্রে, নিজেদের পাত্রে, সলভেন্ট আর সলভেন্টের পাত্রে নিজেদের মধ্যে একটা ইন্টারেকশন ছিল। এই দুইটা ইন্টারেকশন যদি সলিউট সলভেন্ট ইন্টারেকশনের সমান হয়, সলিউট সলভেন্ট মানে ওই যে ইথানল আর ওয়াটার, সেটা চিন্তা করো, সেটা যদি সমান হয়ে যায়, তাহলে সেই সলিউশনটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আমি সংক্ষেপে লিখছি, সলিউটকে এ ধরছি, আমি লিখছি এর সাথে এর যে ইন্টারেকশন, সলভেন্টকে বি ধরছি, বির সাথে বির যে ইন্টারেকশন, সেটা যদি এর সাথে বি এর ইন্টারেকশনের সমান হয়ে যায়, তাহলে সেটা আইডিয়াল সলিউশন। স্যার এই লাইনটা কি বুঝতে পারছি? স্যার তাহলে কি হচ্ছে এটা মানে হচ্ছে ইন্টারেকশনের ফলে যেটা হচ্ছে এটা কি রাউলস ল তাহলে মেনে মানবে, চলবে? মেনে চলবে, হ্যাঁ। যদি এরকম ইন্টারেকশন সমান হয় তাহলেই রাউলস ল মানবে, তাহলেই ডেল্টা এইচ জিরো আসবে, তাহলেই ডেল্টা ভি জিরো আসবে। ঠিক আছে? কিন্তু এখানে তো স্যার হচ্ছে ওই যে ভেপর প্রেসারের পরে তো স্যার র ফর্মের থেকে পরে যখন হচ্ছে ইথানল আর হচ্ছে পানি ছিল তখন তো ওটার ইয়েটা কমে আসছিল। হ্যাঁ তা তো ঠিক স্যার, সেটার জন্যই তো আমরা বললাম যে আইডিয়াল সলিউশন তো পৃথিবীতে প্রকৃতপক্ষে নাই। তুমি ইথানল আর কার সাথে যেন চিন্তা করতেছো, যে ওয়াটার দিয়ে চিন্তা করতেছো, আমরা ইথানল আর ওয়াটার বলতেছি কমে আসবে। আচ্ছা, এখন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কেন কমে আসে এটা যদি জিজ্ঞেস করো, যে ইন্টারেকশন, এটাও তোমার প্রশ্ন এটা, তাই না? যে স্যার জি আইডিয়াল স্যার। সলিউশনে, রাইট স্যার, এটা ভালো প্রশ্ন। কে কথা বলছো? কে কথা বলছো? স্যার মাইনুল? আমি, জি স্যার। মাইনুল কথা বলছো? আচ্ছা স্যার, আমি তোমাকে একটু বলি, যে তোমার প্রশ্ন হচ্ছে ইথানল আর ওয়াটার যদি আইডিয়াল হয় তাহলে তো এটা রাউল্টের সূত্র মানবে। তাহলে এখন কেন ইথানলের আহ, মানে প্রেসারটা কমে আসতেছে? মানে ইথানল এটা যদি আইডিয়ালি হয় তাহলে তো ওয়াটার ইথানলকে এফেক্ট করার কথা না, যেহেতু জি স্যার। ইন্টারেকশনটা সমান। হ্যাঁ, এটার আনসারটা একটু বলি। প্রথমত দেখো, আমরা প্রথমে যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রকৃতপক্ষে পৃথিবীতে তুমি এখনো পর্যন্ত এমন সলিউশন পাবে না যে সলিউশনটা আসলে রাউল্টের সূত্র মেনে চলতেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি যাদেরকে অ্যাচিভ করতে পারছি এই পর্যন্ত, প্র্যাকটিক্যালি যাদেরকে অ্যাচিভ করতে পারছি, তাদের মধ্যে ইন্টারাকশনের কারণেই এই ঘটনাটা হচ্ছে। এখন এখানের ক্ষেত্রে কি হচ্ছে? এখানের ক্ষেত্রে নিজেদের মধ্যে বন্ডের ব্যাপারটা হচ্ছে না, ঠিক আছে? বন্ড মানে হচ্ছে ধরো ওয়াটার আর ইথানল, এদের মধ্যে ইন্টারাকশনটা একই থাকতেছে, কিন্তু তুমি দেখো এখানে এই ইথানলের অণুগুলোর যেই পরিমাণ জায়গা ছিল অথবা আশেপাশে যেই পরিমাণ মুভ করার স্বাধীনতা ছিল, ওয়াটার যখন হবে এটার আশেপাশে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তোমাকে কথার কথা বলে এইভাবে বুঝাতে পারি, ধরো একটা ইথানল আরেকটা ইথানলের সাথে, একটা ইথানল আরেকটা ইথানলের সাথে যেই দূরত্বে অবস্থান করতেছিল, এখন ইথানলের সাথে ওয়াটার একই দূরত্বে অবস্থান করবে না, একই পরিমাণ ফাঁকা জায়গা পাবে না, ফলে ভেপার গুলো একই রকম ছোটাছুটিও করতে পারবে না সারফেসে। অর্থাৎ আমি তোমাকে এখানে যেটা বলতে চাচ্ছি, আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ইন্টারাকশন যখন একই হয়ে যাচ্ছে তখন অন্য ফেনোমেনন গুলো তোমাকে কনসিডারেশনে আনতে হবে। অন্য ফেনোমেনন গুলো কি? অন্য ফেনোমেনন গুলো হচ্ছে যে এদের সাইজটা, এটার সাইজ বলো বা এদের মধ্যকার স্পেসের কথা বলো, অ্যারেঞ্জমেন্টটা এক্স্যাক্টলি আগের মতো হবে না। আগের অ্যারেঞ্জমেন্টটা ছিল ধরো একটা ইথানল মলিকুল থেকে আরেকটা ইথানল মলিকুলের দূরত্ব ছিল মনে করো 2 ন্যানোমিটার, এখন হয়ে গেছে মনে করো একটা ইথানলের সাথে একটা ওয়াটারের দূরত্ব একটু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি স্যার, সেটা হচ্ছে ইন্টারাকশনটা সমান হয়ে গেল, কিন্তু
সেখানে অন্যান্য কিছু ফেনোমেনন, যেমন ধরো তাদের মধ্যবর্তী স্পেসের কনস্ট্রেন্ট থাকতে পারে, গতিশক্তির একটা কনস্ট্রেন্ট থাকতে পারে, এরকম অন্যান্য ফেনোমেননের কারণে এখানে এটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে এটা হচ্ছে। কিন্তু তুমি দেখো আমাদের এটা নিয়ে বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। এই কারণে কিছু নাই যে আমাদের আইডিয়াল সলিউশন তো পৃথিবীতে আসলে এক্সিস্টই করতেছে না। আমরা যেটাই পাচ্ছি সেটাই হচ্ছে নন আইডিয়াল সলিউশন, এবং সেখানে প্রকৃতপক্ষে তুমি যেগুলো পাচ্ছ সেগুলো সবই ইন্টারাকশনের কারণেই হচ্ছে ঘটনাটা। মাইনুর, আমি কি তোমাকে বোঝাতে পারলাম স্যার? জি স্যার, বুঝছি এটা। থ্যাংক ইউ স্যার। Thank you. এখন একটু দেখো, অ্যান আইডিয়াল সলিউশন ইজ দ্য সলিউশন যেখানে সলিউট সলিউটের মধ্যে যে ইন্টারাকশন, সলভেন্ট সলভেন্টের মধ্যে যে ইন্টারাকশন, সেটা সলিউট সলভেন্টের ইন্টারাকশনের সমান হয়ে যাচ্ছে, সেটা আইডিয়াল সলিউশন। এখন তুমি একটু দেখো, আইডিয়াল সলিউশন আমরা পৃথিবীতে পাই না। আমি এখানে লিখছি আ পারফেক্ট আইডিয়াল সলিউশন ইজ রেয়ার। আমি রেয়ার লিখছি, এখানে রেয়ার না লিখে আমার লেখা উচিত কি বলতো, ইম্পসিবল। আ পারফেক্ট আইডিয়াল সলিউশন ইজ ইম্পসিবল লেখা উচিত আমার। বাট সাম সলিউশনস আর নিয়ার টু দ্য আইডিয়াল সলিউশন, মানে আসলে সম্ভব না, কিন্তু কিছু কিছু আছে আইডিয়াল সলিউশনের কাছাকাছি। যেমন বেনজিন আর টলুইনের যেটা, সেটাকে আমরা আইডিয়াল সলিউশনের কাছাকাছি বলছি। মানে এরা আইডিয়াল সলিউশনের খুবই কাছাকাছি বিহেভ করে এই সলিউশনটা। হেক্সেন আর হেপটেন খুব কাছাকাছি বিহেভ করে, ব্রোমো ইথেন আর ক্লোরো ইথেন খুব কাছাকাছি বিহেভ করে। এখন এরা কেন আইডিয়ালের কাছাকাছি বিহেভ করে? এটার কারণ হচ্ছে এই বেনজিন এবং টলুইনের যে সাইজ, এটা খুবই কাছাকাছি সাইজ। এদের নিজেদের সাইজ খুবই কাছাকাছি, মানে বেনজিনের সাথে টলুইন দিলে বেনজিন মনে করে যে ওইটা টলুইন না, ওইটা আরেকটা বেনজিন, এমনটা মনে করে। অর্থাৎ খুবই কাছাকাছি সাইজ, খুবই কাছাকাছি পোলারিটি। আমি বোঝাতে চাচ্ছি যে এদের সাইজে, পোলারিটিতে যত সিমিলারিটি থাকবে, যত সাদৃশ্য থাকবে, আইডিয়াল সলিউশনের তত কাছাকাছি যাবে বিহেভিয়ারটা। এখন যারা আমার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলছো এখানে, তারা ছাড়া যারা চুপচাপ বসে আছো, তাদের মধ্যে যে কোনো একজন একটু আমার সাথে আবার কথা বলো যে আইডিয়াল সলিউশনের ক্রাইটেরিয়া যদি এগুলা হয়, তাহলে নন আইডিয়াল সলিউশনের ক্রাইটেরিয়া কি হবে? ইকুয়াল নট। তার বিপরীত হবে। একটু বলো, এগুলো একটু বলো। যেমন স্যার চুন আর পানি মিক্সচার মানে তাপহারি বিক্রিয়া হইতেছে, ওই হ্যাঁ টাইপের। হ্যাঁ, একটু টাইপের না বলে চারটা, মানে একটা একটা করে বলো। যে প্রথমে বলো যে স্যার মানে রাউল্টের সূত্র স্যার মানবে। এক নম্বরে হচ্ছে রাউল্টের সূত্র মানবে না। থ্যাংক ইউ স্যার। 2 নম্বরে, তারপর হচ্ছে স্যার বিক্রিয়ার সময় তাপ উৎপাদন হবে। থ্যাংক ইউ স্যার, মানে উৎপাদন হবে বা শোষিত হবে। হ্যাঁ, জি স্যার, শোষিত হবে। আর 3 নাম্বারটা হচ্ছে স্যার ওই যে আয়তন হচ্ছে স্যার সেম হবে না, সেম হবে না। কারেক্ট স্যার। তারপরে ইন্টারেকশনের কথাটা একটু বলেন। এই যে সলিউট সলিউটের মধ্যে যে ইন্টারেকশন, জি স্যার। সলভেন্ট সলভেন্টের মধ্যে আর যে সলভেন্ট ইন্টারেকশন, সলভেন্টের মধ্যে যে ইন্টারেকশন, সেটা হচ্ছে সলিউট সলভেন্টের ইন্টারেকশন সেম হবে না। সেম হবে না। এই তো স্যার, এই হচ্ছে আইডিয়াল জি স্যার। সলিউশন। তাহলে যে আইডিয়াল সলিউশন পারবে, সে নন আইডিয়াল সলিউশনও বলতে পারবে। তুমি যে কথাগুলো বলছো, থ্যাংক ইউ স্যার, ওই ওই কথাগুলোই আবার এখানে লিখে রাখছি। when a solution does not obey Raoult's law, তারপর লিখছি ডেল্টা এইচ ডেল্টা ভি, এগুলা জিরো হবে না। এই এই হচ্ছে আমাদের নন আইডিয়াল সলিউশন। আশা করতেছি আমি এটা বোঝাতে পারছি। জি স্যার। ওকে স্যার। বেশিরভাগই চুপচাপ, কেন যে আপনারা চুপচাপ আমি বুঝতে পারতেছি না। মানে এই যে স্যার আপনারা স্যার যখন ইন্টারেকশনটা কি স্যার আসলে ওই যে আকর্ষণ বিকর্ষণ এটাই বোঝায় না? আকর্ষণ বিকর্ষণ এটাই বোঝায়, এবং বিকর্ষণও বোঝাচ্ছে না এখানে, বেসিক্যালি আকর্ষণই বোঝাচ্ছে এই ইয়ার ভেতরে আর কি। মানে যখন আচ্ছা। আমরা সলভেন্টের কথা বলতেছি, সলিউটের কথা বলতেছি। আচ্ছা, আমি না একটা জিনিস একটু অবাক হই, সেটা হচ্ছে তোমাদেরকে যখন আমি একটু পার্টিসিপেট করতে বলতেছি, তোমরা কয়েকজন করো কিন্তু বেশিরভাগই চুপচাপ থাকো। এটার কারণ কি? মানে আমি তো তোমরা ভুল করলে কোনোদিন বকা দিছি, এমনটা হয়েছে যে জিজ্ঞেস করছি পারো নাই তার জন্য বকা দিছে, এমনটা হয় নাই। সবাই একটু পার্টিসিপেট করবা, ভালোভাবে শিখবা, তাহলে ভালো লাগবে তোমাদের। বেশিরভাগই চুপচাপ, একদম চুপ থেকে কি লাভ আছে আমি জানি না। একটু তোমরা যদি পার্টিসিপেট করো তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমরা সব থেকে কঠিন স্লাইড আমাদের আজকের লেকচারের এবং সর্বশেষ স্লাইড, এটা পড়ে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেব। কিন্তু এটা পড়ার আগে তোমাকে আমি একটা কথা একটু বোঝাতে চাচ্ছি এই স্লাইডটা পড়ার আগে। সেটা হচ্ছে, আমি দেখো এইখানে ইথানলের যে পাত্রটা ছিল, এখানে ইন্টারেকশনটা শুধু ইথানলের সাথে ইথানলের, এখানে ইন্টারেকশনটা ওয়াটারের সাথে ওয়াটারের। কিন্তু এই পাত্রে কি হবে? এই পাত্রে যখন মিক্স করি তখন কি হবে? ভালো করে শোনো। এই পাত্রে যখন মিক্স করি
তখন ইথানল ইথানলের মধ্যে যে ইন্টারেকশন ছিল সেটা ভেঙে যাবে, ওয়াটার ওয়াটারের মধ্যে যে ইন্টারেকশন ছিল সেটা ভেঙে যাবে, নতুন করে ইথানল ওয়াটারের মধ্যে ইন্টারেকশন তৈরি হবে। আবার উপরের পাত্রে ইথানল, তাহলে এখানে ইথানল ইথানল ইন্টারেকশন ছিল, 2 নাম্বার পাত্রে ওয়াটার ওয়াটার ইন্টারেকশন ছিল, এখন 3 নাম্বার পাত্রে মিক্স করে দিছি, তাহলে ইথানল ইথানল যেটা ছিল সেটা ভাঙবে, ওয়াটার ওয়াটার যেটা ছিল সেটা ভাঙবে, আর ইথানল ওয়াটার ইন্টারেকশনটা তৈরি হবে। আমি কি এই পর্যন্ত কথা বুঝাতে পারলাম স্যার? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। প্রয়োজন হলে এটা লিখো যে ইথানল ইথানল ইন্টারেকশন ভেঙে যাবে, ওয়াটার ওয়াটার ইন্টারেকশন ভেঙে যাবে, ইথানল ওয়াটার ইন্টারেকশন তৈরি হবে। ইথানল দিয়ে লিখতে হবে কথা নাই, তুমি এ এ বি বি এভাবেও লিখতে পারো, যে এ এ যেটা সেটা ভাঙবে, বি বি যেটা সেটা ভাঙবে, এ বি তৈরি হবে এখানে। তার সাথে আরেকটা কথা তুমি লিখতে পারো, সেটা হচ্ছে ভাঙার সময় ইন্টারেকশন যখন ভাঙবে তখন আমার শক্তি দিতে হয়, ইন্টারেকশন ভাঙার জন্য শক্তি দিতে হয়, আর ইন্টারেকশন গঠিত হওয়ার সময় শক্তি রিলিজড হয়। আবার বলতেছি, ইন্টারেকশন ইন্টারেকশন যখন ভাঙে, অর্থাৎ এখানে আসার পরে ইথানল ইথানলের ইন্টারেকশন যে ভেঙে যাবে বলতেছি, এটার সময় শক্তি দিতে হবে ভাঙার জন্য, ওয়াটার ওয়াটার ইন্টারেকশন যে ভেঙে যাবে বলতেছি এটার জন্য শক্তি দিতে হবে, আর ইথানল ওয়াটারের মধ্যে যে ইন্টারেকশন তৈরি হবে বলতেছি সেটার জন্য শক্তি নির্গত হবে বা রিলিজড হবে। তাহলে আমি এই দুইটা পয়েন্ট বললাম। একটা পয়েন্টে বলছি যখন মিক্স করলাম আগের ইন্টারেকশন গুলা ভেঙে যাবে এবং নতুন ইন্টারেকশন তৈরি হবে। তারপরে বলছি ভেঙে যাওয়ার জন্য শক্তি দিতে হবে আর তৈরি হওয়ার সময় শক্তি নির্গত হবে। এই কথাটা যদি কেউ বুঝো তাহলে লাস্ট স্লাইডটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি, তোমরা এই লেখাগুলা না পড়ে এই মাঝখানে যে একটা জিনিস আছে এটা একটু পড়ো, মাঝখানে জিনিসটা একটু পড়ো। তুমি দেখো আমি লিখছি, এমন যদি হয় যে এ আর বি এর মধ্যে ইন্টারেকশনটা বেশি হচ্ছে, এ আর বি এর মধ্যে ইন্টারেকশনটা অনেক বেশি হচ্ছে, এ এর মধ্যে যা ইন্টারেকশন ছিল, বি বির মধ্যে যা ইন্টারেকশন ছিল তার থেকে এ বি এর মধ্যে ইন্টারেকশনটা বেশি হচ্ছে, এরকম কেস যদি তুমি পাও, অর্থাৎ আমরা এ এর মধ্যে যে ইন্টারেকশনটা সেপারেট পাত্রে পাইছিলাম, বি বি এর মধ্যে যে ইন্টারেকশনটা সেপারেট পাত্রে পাইছিলাম, এখন দুইটা মিক্স করার পর এ বি এর যে ইন্টারেকশনটা হচ্ছে সেটা এ এর থেকেও বেশি, বি বির থেকেও বেশি, এমন যদি হয় তাহলে দেখো তো এই এ বির মধ্যে যেহেতু ইন্টারেকশন বেশি, তাহলে এখানে তো তৈরি হচ্ছে, ইন্টারেকশন, তাহলে এখানে ইন্টারেকশন তৈরি হচ্ছে, সেটার জন্য শক্তি বেশি নির্গত হবে। কিন্তু এ কে যে ভেঙে দিচ্ছি, ভাঙার জন্য তো বেশি শক্তি লাগবে না, কারণ এদের মধ্যে তো ইন্টারেকশন কম। অর্থাৎ আমি তোমাকে যদি উদাহরণ দিয়ে বলি, তুমি যদি এরকম একটা কেস চিন্তা করো, এ কে ভাঙতে শক্তি লাগে মনে করো 5 জুল, বি বি কে ভাঙতে শক্তি লাগে মনে করো 10 জুল, তাইলে এ আর বি বি দুইটাই ভেঙে দিতে শক্তি লাগতেছে টোটাল 15 জুল। তা এত কম লাগতেছে কেন? কম লাগতেছে কারণ এদের মধ্যে ইন্টারেকশন কম, আমি ধরে নিচ্ছি। এবার এদের মধ্যে কম, এ বি এর মধ্যে ধরো ইন্টারেকশন এতই বেশি যে এরা যখন অ্যাট্রাক্ট করে কাছে চলে আসতেছে তখন এখান থেকে যে শক্তিটা নির্গত হচ্ছে সেই নির্গত শক্তিটা একাই ধরো 50 জুল। তাহলে স্যার এ বি ইন্টারেকশন তৈরির সময় শক্তি নির্গত হয়েছে 50 জুল, কিন্তু এ এর ইন্টারেকশন এবং বি বির ইন্টারেকশন ভাঙার জন্য শক্তি খরচ হচ্ছে মাত্র 15 জুল। তাহলে বলো নির্গত শক্তিটা খরচ হওয়া শক্তি থেকে বেশি, এজন্য শেষ পর্যন্ত তাপ উৎপাদী বিক্রিয়া হবে, অর্থাৎ তাপটা নির্গত হবে এবং তুমি দেখবা পাত্রটা গরম হয়ে গেছে। তুমি একটু একটা বাস্তব এক্সাম্পল দেখো, আমরা এখানে লিখছি অ্যাসিটোন এবং ওয়াটার, এই দুইটাকে যদি আমি মিক্স করি ওইটা পাত্রটা গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায়? কারণ অ্যাসিটোন আর ওয়াটার মিক্স করার ফলে অ্যাসিটোন আর ওয়াটারের মধ্যে একটা ইন্টারেকশন তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার সময় প্রচুর শক্তি নির্গত হচ্ছে। এখন যে প্রচুর শক্তি নির্গত হচ্ছে এটার কারণ কি? কারণ এদের মধ্যে বেশি করে ইন্টারেকশন হচ্ছে, যত বেশি ইন্টারেকশন তত শক্তি নির্গত হবে। তাহলে অ্যাসিটোন আর ওয়াটারের মধ্যে বেশি শক্তি নির্গত হচ্ছে, কিন্তু অ্যাসিটোনের যে ইন্টারেকশন ছিল সেটা তো উইক ইন্টারেকশন ছিল, ওয়াটারের যে ইন্টারেকশন ছিল সেটা তো উইক ছিল, তো সেটা ভাঙতে আমার তো অত্যন্ত অল্প পরিমাণে শক্তি খরচ হচ্ছে,
ওই যে একটু আগে যে এক্সাম্পল দিলাম, ধরো অ্যাসিটোন আর ওয়াটারের মধ্যে ইন্টারেকশনের কারণে 50 জুল শক্তি নির্গত হয়, কিন্তু অ্যাসিটোনের যে ইন্টারেকশন সেটা ভাঙতে 5 লাগে, ওয়াটারেরটা ভাঙতে 10 লাগে, তাহলে ভাঙতে লাগতেছে 15, কিন্তু নির্গত হচ্ছে 50, তাহলে নির্গত বেশি হচ্ছে, তাপ বেশি বের হচ্ছে, তার মানে এক্সোথার্মিক। স্যার এই যে কথাটা বললাম, এই কথাটা আমাকে একটু কেউ বলতে পারবেন আপনারা, যে কেউ একজনও পারবেন না? আচ্ছা স্যার, ভাঙ্গার টাইমে হচ্ছে শক্তি বিকিরণ হয় না, মানে বিকিরণ হয় না, ভাঙার টাইমে শক্তি রিকোয়ার্ড হয়, প্রয়োজন হয়, আচ্ছা। কারণ দূরে চলে যাবে, শক্তি দিলে দূরে যাবে, ও কাছে আসলে সবসময় শক্তি নির্গত হবে। তাহলে এই যে এ বি তো কাছে আসতেছে, এখান থেকে শক্তি বের হচ্ছে, আর এগুলোর জন্য তো শক্তি খরচ হচ্ছে এগুলাকে ভাঙার জন্য। তাহলে স্যার ভাঙার জন্য যদি বেশি শক্তি খরচ, মানে ভাঙার জন্য কম শক্তি খরচ হচ্ছে আর নির্গত হচ্ছে বেশি, তাহলে বেশি নির্গত হচ্ছে, এই জন্য এক্সোথার্মিক। বলতে পারবেন এটা কেউ? স্যার যখন দুইটা সলিউশন আলাদা আছে হুম, হ্যাঁ সেক্ষেত্রে যে শক্তি লাগে ভাঙার জন্য, এটা স্যার, যদি স্যার শুনেন, যখন আলাদা থাকে তখন তো ভাঙবে না, ঠিক আছে, যখন একসাথে আসবে তখনই ওরা ভাঙতেছে, তাহলে ভাঙার ওই যে তখন এ এর মধ্যে ইন্টারেকশনটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে স্যার, ওইটা ভাঙার জন্য একটা শক্তি লাগতেছে, আবার বি বি এর মধ্যে ইন্টারেকশন সেটাও ভেঙে যাচ্ছে, সেটা ভাঙার জন্য আরেকটা শক্তি লাগতেছে। মানে স্যার আবার তাহলে এখানে হচ্ছে কমন জিনিসের মধ্যে হচ্ছে ভাঙ্গাভাঙ্গি জিনিসটা আসলে হয়। হয় না, যে হয় না, মানে ওই যে যখন তুমি মিক্স করছো ওইখানে কমনের মধ্যে ভাঙাভাঙি হয়, একা আচ্ছা পাত্রে যখন ছিল তখন হয় না। মনে করো একটা পাত্রে পানি নিয়ে রেখে দিছো, ওখানে ভাঙবে না স্যার, কিন্তু ওই পাত্রে পানির সাথে যখন ইথানল মিশাইছো, তখন পানির সাথে পানির যেটা ছিল সেটাও ভেঙে যাবে, ইথানলের সাথে ইথানলের যেটা ছিল সেটাও ভেঙে যাবে, এবার নতুন করে তৈরি হবে পানির সাথে ইথানল, জি স্যার, ওটাই বুঝাতে চাচ্ছিলাম যে ইথানলের সাথে ইথানল যেটা আছে ওইটা তখন ভেঙে যাবে, ওটা আর ভেঙে যাবে। পানির সাথে পানি যেটা আছে এটা হচ্ছে ভেঙে, মানে এটা ভাঙতে কত শক্তি খরচ হয়েছে সেটা হচ্ছে আপনার ওখানে এর সাথে বিয়ের হচ্ছে মানে নির্গত হবে হচ্ছে তার থেকে বেশি। হ্যাঁ, তাহলে ধরো নির্গত শক্তি যদি বেশি হয় তাহলে এক্সোথার্মিক, আর ভাঙার শক্তি যদি বেশি লাগে তাহলে এন্ডোথার্মিক। এটা বুঝছি স্যার, এই কথা বুঝছি। জি স্যার, বুঝতে পারছি এখন। আমাকে যদি কেউ একজন দাবি করে যে স্যার এটা পুরাটা কিচ্ছু বুঝি নাই, আমি পুরাটা আবার বলবো, কেউ কি আসো এরকম দাবি করবা? কেউ নাই, সবাই বুঝছি, তাহলে কেউ বলো না কেন, তাহলে নিচেরটা আমাকে একটু বোঝাও, কখন এন্ডোথার্মিক হবে বলো, এন্ডোথার্মিক কখন হবে বলো, পারবা তো এটা? এখন স্যার ভাঙতে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হচ্ছে, আর যত পরিমাণ ওই যে একসাথে যুক্ত হয়ে গড়তেছে তার থেকে, এই কারণে এটা মানে তাপারি বিক্রিয়া উৎপন্ন হইতেছে। কারেক্ট স্যার, ভাঙতে বেশি শক্তি লাগতেছে, তাহলে ভাঙতে শক্তি খরচ হচ্ছে বেশি, কিন্তু নির্গত হচ্ছে কম, তো খরচ বেশি হচ্ছে নির্গত কম হচ্ছে, তাহলে শক্তি দিতে হবে উল্টা, সে আশেপাশের পরিবেশ থেকে তাপ পরিবেশ উল্টা থেকে টাইনা নিবে, তো তাপারি বিক্রিয়া আর কি। কিনে নিয়ে যাবে। জি স্যার, সেটা হচ্ছে তাপমাত্রা বিক্রিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা পার্টিসিপেট করছো। আহ, যদি কেউ না বুঝে থাকো আমাকে বলতে পারো, আমি আবার বলবো, কোনো সমস্যা নেই, যতবার বুঝবা না ততবারই বলবো। আর যদি প্রশ্ন না করো তাহলে হচ্ছে তোমাদের স্যাম্পল কোয়েশ্চেন গুলোর দিকে তাকাতে পারো। রাউল্টের সূত্র এক্সপ্লেন করতে দিছি, সলিউশনকে ক্লাসিফাই করতে দিছি বেসড অন ফিজিক্যাল স্টেট অফ সলিউট এন্ড সলভেন্ট, অর্থাৎ ওই যে লিকুইড ইন লিকুইড, সলিড ইন সলিড, এরকম যে 9টা দেখাইছি সেটা, এবং সেখানে দেখাইছি প্রত্যেকটার একটা করে এক্সাম্পলও দিতে বলছি। তারপরে ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ সলিউশন বেসড অন ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ওই যে একটা ইলেকট্রোলাইটিক একটা নন ইলেকট্রোলাইটিক, যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে সে ইলেকট্রোলাইটিক, যে কন্ডাক্ট করবে না সে নন ইলেকট্রোলাইটিক। আইডিয়াল সলিউশন কারা? ওই যে যারা রাউল্টের সূত্র মানে ডেল্টা ভি জিরো হয়, ডেল্টা এইচ জিরো হয়, ইন্টারাকশন গুলা সেম হয়, তারা আইডিয়াল সলিউশন, আর যারা করে না তারা নন আইডিয়াল সলিউশন। তাহলে এর পরের প্রশ্নটা বেসিক্যালি 4 আর 5 একই প্রশ্ন, 5-এ লিখছে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যান আইডিয়াল এন্ড এ নন আইডিয়াল সলিউশন, আর 6 নাম্বারটা হচ্ছে দেখো লিখছে মিক্সিং অফ অ্যাসিটোন এন্ড ওয়াটার ইভলভস হিট, অর্থাৎ অ্যাসিটোনের সাথে ওয়াটার যোগ করলে হিট বের হয়, কিন্তু ইথানল আর হেক্সেন যোগ করলে অ্যাবজর্ব হয়, হিট ঢুকে যায়। কেন? এই কেন এটাই তো এতক্ষণ ধরে পড়াইছি এখানে, এই স্লাইডে পড়াইছি যে ইন্টারেকশনের উপর ডিপেন্ড করতেছে, এ আর বি এর ইন্টারেকশন যদি বেশি হয় তাহলে এক্সোথার্মিক হবে, এ আর বি এর ইন্টারেকশন যদি কম হয় তাহলে এন্ডোথার্মিক হবে, সিম্পল। তাহলে এখানে অ্যাসিটোনের আর ওয়াটারের ক্ষেত্রে এ বি এর ইন্টারেকশন বেশি, আর হেক্সেন আর ইথানলের ক্ষেত্রে এ বি এর ইন্টারেকশন কম,
স্যার স্যার বুঝাইতে পারছি? 3 নাম্বার কোশ্চেনটা স্যার একবার একটু মানে একটা ব্রিফ এক্সপ্লেনেশন দিলে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এটা তো সব থেকে সহজ। যেই সলিউশন, তড়িৎ বিশ্লেষ্য টাইপের ওইটা স্যার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। রাইট স্যার, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যারা, তারা তো আয়নে ভাগ হতে পারে। ওই তো মানে লবণ পানি ওইটাতে তড়িৎ হ্যাঁ হ্যাঁ, আদান প্রদান ওই টাইপের। ধন্যবাদ স্যার, বুঝছি। ওইটাতে তড়িৎ পরিবহন হবে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে খুবই সহজ। ওই লবণ পানি আর চিনি আনকন্ডাক্টিভ হলো চিনি, আর লবণ পানি হয়েছে কন্ডাক্টিভ, ওইটাই তো। কারেক্ট স্যার, কারেক্ট, ধন্যবাদ এটাই ধন্যবাদ স্যার। এটাই এটাই স্যার। তাহলে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্লাইড। থ্যাংক ইউ সবাইকে। আমরা একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, যেহেতু কষ্ট করে। স্যার আরেকটা প্রশ্ন স্যার, এই অবশ্যই স্যার, প্রশ্ন বলেন বলেন। এই প্রশ্নগুলো কি স্যার একটু মানে মানে কয় মার্কের হিসাবে পড়বো, বা কয় মার্কের হিসাবে অ্যান্সার প্রিপেয়ার করবো? স্যার এখানে তো অ্যান্সার প্রিপেয়ার যেটা যত বড় তত বড় করবা, সেই অনুযায়ী পরীক্ষায় আসলে আসবে। ধরো তুমি এই যে আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশনের মধ্যে যে পার্থক্য, এটা তো যেভাবে বড় করে পড়ছো ডিটেইল ওভাবেই পড়বা, যেটা যেভাবে পড়াইছে ওইভাবেই পড়বা। ঠিক আছে? এরপরে মার্ক কত মার্কের জন্য আসবে সেটা আমি ডিসাইড করব সেভাবে, তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে? তুমি পুরাটাই পড়বা। অর্থাৎ আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশন আমি যত বড় পড়াইছি অত বড়ই পড়বো। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দুই ধরনের, ইলেকট্রোলাইটিক নন ইলেকট্রোলাইটিক। ইলেকট্রোলাইটিক কারা? যারা আয়নে বিভক্ত হয়, যারা হয় না তারা নন ইলেকট্রোলাইটিক। এভাবে পড়বা, এটা তো অল্প অল্প ছোট ছোট সবই। ঠিক আছে স্যার, বুঝছি? জি স্যার। ওকে জি স্যার। ওকে, আমরা একটু রোল কল করি, আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে। ঠিক আছে, ওকে। এখন কেন যেন মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি অ্যাটেন্ডেন্স বেড়ে যাবে মনে হচ্ছে। এক্ষুনি মনে হচ্ছে সবাই জয়েন দেওয়া শুরু করবে। ওকে ওকে, আমরা একটু দেখি কে কে জয়েন এখনই দিচ্ছে, সেটাও একটু দেখে ফেলবো। ওকে, প্রথমে তানভীর হোসাইন। তানভীর হোসাইন, তানভীর হোসাইন অ্যাবসেন্ট। ওকে, নওশাদ আনোয়ার নোবেল। প্রেজেন্ট স্যার। ফাতিন আলমাস। ফাতিন আলমাস, ফাতিন আলমাস কি অ্যাবসেন্ট? ওকে, আমি দেখলাম না মনে স্যার, হচ্ছে। আছে স্যার, হ্যান্ড রেজ করছে। ও আচ্ছা, ঠিক আছে। সাইফ হোসাইন। প্রেজেন্ট স্যার। আবির চন্দ্র দাস। স্যার। মাহমুদুর হাসান। ইয়েস স্যার। লামিয়া ইসলাম। লামিয়া ইসলাম অ্যাবসেন্ট। ওকে, মানে রোল কল করার সময় দেখি যে বেড়ে যায় আর কি অ্যাটেন্ডেন্সটা। গুড। আহনাফ আজমাইন হোসেন সামিন। সামিন অ্যাবসেন্ট, ফাইন। গোলাম রাব্বি। প্রেজেন্ট স্যার। শেখ সম্রাট। স্যার সম্রাট ক্লাসে আছে, ওর মাইকে একটু প্রবলেম, হ্যান্ড করছে। আচ্ছা ঠিক আছে। কে সম্রাট? সম্রাট, সম্রাটের কথা বলছো? জি স্যার। ওকে। আবির হাসান লিখন। ইয়েস স্যার। আশিকুর রহমান মাহিম। আশিকুর রহমান মাহিম অ্যাবসেন্ট। ওকে। তাহমিদ বিন শাহাদাত। ইয়েস স্যার। মাইনুর রেজা।